দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। যুক্তরাজ্যে চলছে সাধারণ নির্বাচন, জরিপ বলছে 14 বছর পর ক্ষমতায় ফিরবে লেবার পার্টি। এখন পার্লামেন্টে বহাল ঐতিহ্যবাহী রীতিনীতি। গাজা ইসরায়েলি আগ্রাসন ইস্যুতে অস্ট্রেলিয়ান পার্লামেন্টে উত্তেজনা, ফিলিস্তিন ইস্যুতে বিবাদের জেরে নিজ দল থেকে সিনেটরের পদত্যাগ। ফ্রান্সের দ্বিতীয় ধাপে নির্বাচনের আগে চরম আতঙ্কে মুসলিম ভোটাররা, কট্টরপন্থী সরকার ক্ষমতায় এলে ইসলাম বিরোধী নানা পদক্ষেপ নেবার শঙ্কা। শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। যুক্তরাজ্যে চলছে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয় ভোটাভুটি, চলবে রাত 10টা পর্যন্ত। দিনের শুরুতেই ভোট দেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক, একে একে ভোট দেন কেয়ার স্টারমার সহ অন্যান্য সিনিয়র নেতারাও। বিভিন্ন গণমাধ্যম বলছে প্রাথমিকভাবে ভোটদানের হার ছিল খুবই কম, তবে সময়ের সাথে সাথে তা বাড়তে থাকে। পার্লামেন্টে 650 আসনের বিপরীতে লড়ছেন 4500-এর বেশি প্রার্থী। কনজারভেটিভ, লেবার, লিবারেল ডেমোক্রেটিক পার্টি সহ অংশ নিয়েছে ছোট বড় প্রায় 100 রাজনৈতিক দল। লড়াইয়ে আছেন 34 জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী, যাদের মধ্যে 9 জন নারী। 5 জুলাই ঘোষিত হবে ফলাফল। সর্বোচ্চ আসনে জয়ী দল থেকে নির্বাচিত হবেন প্রধানমন্ত্রী। এবারের নির্বাচনে গুরুত্ব পাচ্ছে মূল্যস্ফীতি, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবার মতো ইস্যুগুলো। গেল মে মাসে হঠাৎ আগাম নির্বাচনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। জরিপ বলছে 14 বছর পর ব্রিটেনের ক্ষমতায় ফিরতে যাচ্ছে লেবার পার্টি। দর্শক, যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হেফাজুল করিম রকিব। রকিব, ভোটাভুটি তো চলছে, কেমন দেখছেন এবং ভোটারদের উপস্থিতি কেমন সেটা একটু জানাবেন আমাদের। যুক্তরাজ্যে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজকে সকাল 7টা থেকে বেসিক্যালি এই ভোট গ্রহণ শুরু হয়। যখন আমি 7টায় যখন এই কেন্দ্রতে আসি, বেসিক্যালি এটা কেলি কেন্দ্র, আমি যে জায়গাটা, এটা হচ্ছে পূর্ব লন্ডনে টাওয়ার হ্যামলেটস এই এলাকায় আছি। এই এলাকায় যখন আমি সকাল 7টা যাই তখন থেকে কিন্তু ভোটারদের উপস্থিতি শুরু দেখতে পাই। তবে এখন পর্যন্ত আমি যতটুকু বাঙালি কমিউনিটির ভোট এখনো পর্যন্ত তারা ভোট কম দিচ্ছে, তারা এখনো পর্যন্ত আসা যাওয়া কম হয়েছে। তবে অন্যান্য কমিউনিটির লোকেরা কিন্তু ভোট দিচ্ছে সে সকাল থেকেই, আমি দেখেছি সেটা। আপনারা জানেন যে ইতিমধ্যেই যে ঋষি সুনাক তার স্ত্রী নিয়ে নর্থ ইয়র্কশায়ারে ভোট দিয়েছেন এবং লেবার নেতা কেয়ার স্টারমার অলরেডি কেনজিংটাউনে সেই যে ভোট দিয়েছেন বেসিক্যালি। এবং আপনারা জানেন এই 650 আসনের বিপরীতে প্রায় 4515 জন প্রার্থী রয়েছেন। প্রায় 98টি দল আজকের যে ইলেকশন, সেই ইলেকশনে অংশগ্রহণ করেছেন এবং প্রায় আমাদের 10 লাখ বাংলাদেশি আজকের যে ভোট দিচ্ছেন, প্রায় 10 লাখ মানুষ। এবং আপনারা জানেন অনেক বিষয় দেশে আসছেন, কেয়ার বিষয় থেকে শুরু করে বিভিন্ন বিষয়, যারা নতুন নতুন ভোটাররা, নতুন নতুন যারা এসেছেন এই দেশে, তারাও কিন্তু আজকে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন এবার। এবং নতুন প্রজন্মের মধ্যে যারা আছে তাদেরও কিন্তু বিশাল একটা অংশ এবার প্রথমবারের মধ্যে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে যারা। এবং যারা ব্রেক্সিটের পরে দেশে এসেছেন, তারাও ইতালি থেকে, ফ্রান্স থেকে, বিভিন্ন জায়গা থেকে যারা এই দেশে এসেছে, তারাও কিন্তু এবার প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে তারা। এবং সবাই খুশি। আমি অনেকের সাথে কথা বলেছি, তারা প্রথমবারের মতো ভোট দিতে পারে, সবাই খুশি। এবং আপনি জানেন আমাদের প্রায় 34 জন আমাদের ব্রিটিশ বাংলাদেশে এমপি এবার নির্বাচন করতেছেন। তার মধ্যে 4 জন এমপি অলরেডি রয়েছেন এবং লেবার পার্টিতে 8 জন প্রার্থী রয়েছেন। যে 4 জন প্রার্থী এখনো পর্যন্ত এমপি হিসেবে আছেন, রোশনা আলী এবং টিউলিপ সিদ্দিকী, আফসানা বেগম এবং রোবক। আমরা আশা করি তারা অবশ্যই আবার জিতবে এবং জিতলে ওখান থেকে আমরা 2 জনকে প্রধানমন্ত্রী পাবো। এবং আপনি জানেন আজকে রাত 10টা পর্যন্ত ভোট চলবে এবং ভোটার আইডি কার্ড নিয়ে আসতে হবে যখন তারা ভোট দেবে। এই ছিল আমার কাছে তথ্য। রকিব, অনেক ধন্যবাদ আপনাকে। ব্রিটেনের সাধারণ নির্বাচনে স্থানীয়দের পাশাপাশি ভোট দিচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ভোটাররাও। ভোট কেন্দ্রের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট তারা। আমি আজকে সকালে ভোট দিয়েছি 7টায়। বাংলাদেশে তো ভোট দিয়েছি, কিন্তু ব্রিটেনের এই প্রথম ভোট। আমাদের খুব ভালো লাগতেছে। আর যে সমাজের জন্য কাজ করবে, কমিউনিটির জন্য কাজ করবে, তাকেই ভোট দেওয়া উচিত। বাংলাদেশে আর এখানে ডিফারেন্সটা হলো এতটুকু যে
এখানে কোনো ধরনের পুলিশ বা কোনো ধরনের ঝামেলা বা কোনো যার যার মনের যার যার প্রার্থী সে ইচ্ছা মতো ভোট দিতে পারছে। কিন্তু ইলেকশনও খুব সুন্দর হচ্ছে, কার উপরে কেউ হস্তক্ষেপ করতেছে না। এটাই আমাদের সবচেয়ে বেশি ভালো লাগতেছে। ব্রিটিশ পার্লামেন্টের শত বছরের ঐতিহ্যের পাশাপাশি রয়েছে উদ্ভট কিছু রীতি, যার অন্যতম স্পিকারকে আসনে টেনে ওঠানো অথবা রাজার কর্মকর্তার সামনে পার্লামেন্টের দরজা বন্ধ করে দেয়া। অলঙ্ঘনীয় এসব মজার নিয়ম পালিত হচ্ছে বছরের পর বছর। প্রায় ৬০০ বছরের ইতিহাস ব্রিটিশ পার্লামেন্টের। ওয়েস্টমিনস্টার পার করেছে অনেক চড়াই উতরাই, জন্ম দিয়েছে যুগান্তকারী অনেক ঘটনার সিদ্ধান্তের। ঐতিহ্য রক্ষায় সচেতন ব্রিটিশদের এই পার্লামেন্ট নিয়েও রয়েছে নানান রীতি। এর মধ্যে অন্যতম স্পিকার নির্বাচন। নতুন স্পিকার নির্বাচিত হওয়ার পর তাকে নির্দিষ্ট আসনে টেনে নিয়ে যাওয়া হয়। স্পিকার এমন ভান করেন যেন তিনি তার আসনে বসতেই চাইছেন না। রাজা অষ্টম হেনরি শাসনামলে ৩ জন স্পিকারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেই ঘটনা থেকেই এই অদ্ভুত রীতি। পার্লামেন্টে সরকার আর বিরোধী দলীয় এমপিরা বসেন মুখোমুখি। পার্লামেন্ট কক্ষের মেঝেতে দুটি লাল রেখা আছে, মাঝে দূরত্ব থাকে দুটি তলোয়ারের দৈর্ঘ্যের সমান। প্রচলিত আছে যুদ্ধের সময় দুই পক্ষের সেনাদের মুখোমুখি অবস্থানকে নির্দেশ করতেই নাকি এমন রীতি। ব্রিটিশ পার্লামেন্টের আরেকটি অদ্ভুত রীতি রাজার কর্মকর্তাদের মুখের উপর দরজা বন্ধ করে দেয়া। ১৬৪২ সালে শেষবারের মতো হাউস অব কমন্স এসেছিলেন রাজা প্রথম চার্লস। এরপর কোনো রাজা কিংবা রানী আসেননি এখানে। তবে প্রতি বছরই রানী এলিজাবেথ আসতেন উচ্চকক্ষ হাউস অব লর্ডসে ভাষণ দিতে। তখন এমপিরা রানীর কর্মকর্তাদের মুখের উপর দরজা বন্ধ করে দেন, যা পার্লামেন্টের স্বাধীনতাকে বোঝাতে করা হয়। ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন চলাকালে কোনো এমপি কেউ কারো নাম ধরে ডাকতে পারবেন না, তাই একে অপরকে শুধুই মাননীয় সদস্য বলে সম্বোধন করে থাকেন। কেবল স্পিকার এমপিদের নাম ধরে ডাকতে পারেন। ব্রিটিশ পার্লামেন্টে পাশ হওয়া বিভিন্ন আইন লিপিবদ্ধ করা হয় পশুর চামড়ায়, যা ভেলাম নামে পরিচিত। গেল কয়েকশো বছর ধরে হাজারো আইন লিপিবদ্ধ করা হয়েছে এই ভেলামে। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। সিনিয়র কমান্ডার হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলি ভূখণ্ডে শতাধিক রকেট ছুড়েছে হিজবুল্লাহ। অন্তত ১০ শহরের সামরিক ক্যাম্প ও বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোঁড়া হয় এসব রকেট। বুধবার ইসরায়েলি হামলায় নিহত হন লেবাননের সশস্ত্র সংগঠনটির অন্যতম শীর্ষ নেতা মোহাম্মদ নাসের। এদিকে তেল আবিবের হুঁশিয়ারি, হিজবুল্লাহকে দমনে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মুহুর্মুহু রকেট হামলায় প্রকল্পিত ইসরায়েলি ভূখণ্ড। লেবাননের সীমান্ত এলাকা থেকে সব রকেট ছোড়ে হিজবুল্লাহর যোদ্ধারা। ইসরায়েলের অন্তত ১০ শহরকে লক্ষ্য করে ছোড়া হয় শতাধিক রকেট। আইডিএফের সামরিক ক্যাম্প এবং বিমান ঘাঁটিকে টার্গেট করা হয় এই অভিযানে। এর আগে লেবাননে বিমান হামলা চালায় ইসরায়েল, যাতে নিহত হন শীর্ষ কমান্ডার মোহাম্মদ আবু নামহ নাসের। হজ আবু নামেও পরিচিত তিনি। ইসরায়েলের বিরুদ্ধে অ্যান্টি ট্যাঙ্ক ও রকেট হামলার তদারকি করতেন। বুধবারের ওই হামলায় আগুন ধরে যায় তাকে বহনকারী গাড়িতে। বিমান হামলা চালানো হয় লেবাননের খিয়াম, আইতা আল শাবাব ও মারকাবা এলাকায়। এ অবস্থায় আবারও হুমকি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর। ইয়োভ গ্যালান্ট হুঁশিয়ারি জানিয়ে বলেন, হিজবুল্লাহকে দমনের প্রয়োজনে আরও কঠোর হবে আইডিএফ। প্রতিদিনই হিজবুল্লাহর বিরুদ্ধে আমাদের অভিযান চলছে, তাদেরকে কড়া জবাব দেওয়া হচ্ছে। লেবাননে হামলা চালানোর জন্য আমরা প্রস্তুত। হিজবুল্লাহকে দমনে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বেশ কিছুদিন ধরেই সংঘাত চলে আসছে হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে। যে কোনো সময় বড় ধরনের লড়াইয়ের শঙ্কা দুপক্ষের মধ্যে। আনুষ্ঠানিকভাবে লেবাননে অভিযান না চালালেও হিজবুল্লাহর বিরুদ্ধে চোরাগোপ্তা হামলা চালিয়ে আসছে আইডিএফ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ফিলিস্তিন তুফান আর হাতিমের মতো মারণাস্ত্রের পর এবার নতুন মনুষ্যবিহীন নৌযান আনল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। ফ্লাড অব ডিস্ট্রাকশন খ্যাত এই ড্রোন বোটের মাধ্যমে আবারও সামরিক সক্ষমতার প্রমাণ দিল ইরান সমর্থিত বাহিনীটি। অত্যাধুনিক এই নৌযানের মাধ্যমে মুহূর্তেই বিশাল সব পণ্যবাহী জাহাজকে ধ্বংসস্তূপে পরিণত করা সম্ভব। স্বল্প থেকে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র কিংবা অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল কি নেই হুতিদের সমর ভাণ্ডারে? বিশাল মারণাস্ত্রের পসরা সাজিয়ে বিশ্বকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি। গাজায় আগ্রাসনের প্রতিবাদ কিংবা ফিলিস্তিনিদের সহমর্মিতায় কখনো ড্রোন, কখনো বা চালকবিহীন নৌযান দিয়ে জাহাজে হামলা করে প্রায়শই শক্তিমত্তার জানান দেয় বাহিনীটি।
লোহিত সাগরে চলাচল করা জাহাজগুলোর কাছে আতঙ্কের অন্য নাম ইরান সমর্থিত হুতি বিদ্রোহী, যাদের চালকবিহীন নৌযানের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক জাহাজ। এবার স্থানীয়ভাবে তৈরি এমন আরও একটি ড্রোন বোট প্রকাশ্যে আনল সশস্ত্র গোষ্ঠীটি। এ নিয়ে শুধু জুন মাসে বিশেষায়িত 4টি অস্ত্র প্রকাশ্যে নিয়ে এলো বাহিনীটি রোববার, যার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। বিশেষ এই মনুষ্যবিহীন নৌযানের নাম তুফান আল মুদাম্মার, যার অর্থ ধ্বংসের বন্যা। অত্যাধুনিক এই ড্রোন বোটে ব্যবহার করা হয়েছে বিশেষ প্রযুক্তি। ম্যানুয়াল কিংবা রিমোট কন্ট্রোল দুভাবেই নিয়ন্ত্রণ করা যাবে এটিকে। যে কোনো সামুদ্রিক অবস্থায় ছুটতে পারবে সর্বোচ্চ 45 নটিক্যাল মাইল গতিতে। এমনভাবেই তৈরি করা হয়েছে নৌযানটিকে। বহন করতে পারবে 1 থেকে 1,500 কেজি ওজনের ওয়ারহেড, আর উচ্চ ধ্বংসযজ্ঞের ক্ষমতা তো রয়েছেই। বিশেষ ধরনের এই চালকবিহীন নৌযান ছাড়াও হুতিদের ভান্ডারে আছে তুফান 1-এর মতো ড্রোন বোট। আকারে ছোট হলেও দ্রুতগতি আর নজর ফাঁকি দিয়ে হামলা করতে নজিরবিহীন সেটি। এছাড়াও আছে ফিলিস্তিন ও হাতেম 2-এর মতো হাইপারসনিক মিসাইল, যা দিয়ে নিমিষেই উড়িয়ে দেওয়া যেতে পারে শত্রুপক্ষের ঘাঁটি। অনিক রহমান, যমুনা নিউজ। গাজায় বেড়ে চলেছে ইসরায়েলি আগ্রাসন। গত 24 ঘন্টায়ও প্রাণ গেছে অন্তত 50 ফিলিস্তিনির। বার্তা সংস্থা ওয়াফা জানায়, নুসেইরাত শরণার্থী শিবিরে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি সেনারা। হেলিকপ্টার থেকে করা হয় তীব্র গোলাবর্ষণ। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি গাজার ইয়াফা সড়ক থেকে অন্তত 2 শিশুর মরদেহ উদ্ধার করেছে। আহত আরও 8 ফিলিস্তিনিকে নেওয়া হয়েছে হাসপাতালে। স্থল অভিযান অব্যাহত রয়েছে সুজায়া সহ আশপাশের এলাকাতে। এদিকে খান ইউনিসে ভয়াবহ বোমা হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে 45 ফিলিস্তিনির। গাজায় 9 মাস ধরে চলা ইসরায়েলি বর্বরতায় প্রাণহানি 37,900 ছাড়িয়েছে। আহত সংখ্যা 87,000-এর বেশি। গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে অস্ট্রেলিয়ায় পার্লামেন্ট ভবনের ছাদে উঠে বিক্ষোভের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার কয়েকজন ফিলিস্তিনপন্থী কালো রঙের ব্যানার নিয়ে ছাদে উঠে সেগুলো ঝুলিয়ে দেয়। এ সময় ফিলিস্তিনিদের উপর তেল আবিবের আগ্রাসন বন্ধের দাবিতে স্লোগান দেন তারা। এ ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, কালো পোশাক পরে তারা অন্তত 1 ঘন্টা ভবনের ছাদে অবস্থান করেছিল। মেগাফোন ব্যবহার করে বক্তব্য দিতেও দেখা গেছে। গাজা ইস্যুতে আফগান বংশোদ্ভূত অস্ট্রেলীয় সিনেটর ফাতিমা পেইমানের পদত্যাগ নিয়ে চলছে তোলপাড়। এর মধ্যেই এমন বিরল প্রতিবাদের সাক্ষী হলো দেশটি। ফিলিস্তিন ইস্যুতে বিবাদের জেরে নিজ দল থেকে পদত্যাগ করলেন অস্ট্রেলিয়ার সিনেটর ফাতিমা পেইমান। মুসলিম এই নারীর দল ত্যাগের খবরে তোলপাড় দেশটির রাজনৈতিক অঙ্গন। ফাতিমার দাবি, গাজায় নিরীহ মানুষের উপর হত্যাযজ্ঞের পর চুপ থাকা সম্ভব নয়। এমন পদক্ষেপের পর আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনা চলছে আফগানিস্তানি বংশোদ্ভূত ফাতিমাকে নিয়ে। গত কয়েকদিন ধরে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বিবাদের কারণ হয়ে দাঁড়িয়েছে গাজা ইস্যু। ফিলিস্তিনের রাষ্ট্রীয় মর্যাদা সংক্রান্ত একটি বিলকে কেন্দ্র করে ছড়িয়েছে উত্তেজনা। ক্ষমতাসীন দলের সদস্য হয়েও বিলের বিপক্ষে অবস্থান নেন 29 বছর বয়সী সিনেটর ফাতিমা পেইমান। লেবার পার্টির 130 বছরের ইতিহাসে এমন ঘটনা প্রথম। এরই জেরে বৃহস্পতিবার লেবার পার্টি থেকে পদত্যাগের ঘোষণা দেন ফাতিমা। জানান, এখন থেকে স্বতন্ত্র হিসেবে দায়িত্ব পালন করবেন সিনেটে। আমি জানি অবিচার ভোগের অনুভূতি কেমন। আমার পরিবার একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে এখানে এসেছিল। নিরীহ মানুষের ওপর আগ্রাসন দেখে আমি চুপ করে থাকতে পারি না। ভারাক্রান্ত হৃদয়ে তবে স্পষ্টভাবে লেবার পার্টি থেকে পদত্যাগের ঘোষণা করছি। জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। এটি এমন এক ইস্যু যেখানে আপোষ সম্ভব নয়। 1996 সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের জেরে অস্ট্রেলিয়ায় পাড়ি জমায় ফাতিমার পরিবার। 2022 সালে মাত্র 27 বছর বয়সে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন তিনি। দেশটির প্রথম ও একমাত্র হিজাব পরা সিনেটর হিসেবে নজর কাড়েন বিশ্বের। গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকেই ফিলিস্তিনের পক্ষে সরব ছিলেন ফাতিমা। তাকে ইহুদি বিদ্বেষীও আখ্যা দেয় বিরোধীরা, যে অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন এই নারী সিনেটর। ডরথি তাসরিন, যমুনা নিউজ।
ইব্রাহিম রইসির উত্তরসূরি পেতে কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপ। প্রথম ধাপে কোনো প্রার্থী 50% বেশি ভোট না পাওয়ায় নির্বাচন গড়িয়েছে রান অফে। এতে লড়বেন প্রথম ধাপে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী মাসুদ পেজেশকিয়ান ও সাইদ জালিলি। জনমত জরিপে পিছিয়ে থাকলেও 28 জনের নির্বাচনে চমক দেখিয়েছেন সংস্কারপন্থী নেতা পেজেশকিয়ান। পেয়েছেন সর্বোচ্চ 1,04,00,000 ভোট। 95 লাখ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন কট্টরপন্থী জালিলি। রান অফেও যদি চমক দেখান পেজেশকিয়ান, তবে দীর্ঘদিন ধরে দেশটিতে আধিপত্য বিস্তার করা রক্ষণশীলরা বড় ধাক্কাই খাবে। ফ্রান্সের দ্বিতীয় ধাপে নির্বাচনের আগে চরম আতঙ্কে মুসলিম ভোটাররা। শঙ্কা, কট্টরপন্থী মেরি লুপেনের দল ক্ষমতায় এলে নেওয়া হবে ইসলাম বিরোধী নানা পদক্ষেপ। প্রথম ধাপের ফলাফলে ডানপন্থীদের উত্থানে হতাশ মুসলিমরা যে কোনোভাবে ঠেকাতে চায় তাদের। ফরাসি মূল্যবোধ রক্ষায় সব ধর্ম বর্ণের মানুষকে ন্যাশনাল র্যালির বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির মুসলিম কমিউনিটি। ক্ষমতায় এলে মসজিদ বন্ধ করবেন, নিষিদ্ধ করবেন হিজাব। বিগত প্রেসিডেন্ট নির্বাচনের আগেই এমন পরিকল্পনার কথা জানিয়েছিলেন কট্টর ডানপন্থী নেতা ম্যারি লুপেন। এবার পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ফলাফলে শীর্ষে তারই দল ন্যাশনাল র্যালি। দ্বিতীয় ধাপের নির্বাচনের আগে তাই চরম আতঙ্কে দেশটিতে বসবাসরত মুসলিমরা। বুধবার প্যারিসের গ্র্যান্ড মসজিদে জড়ো হন মানবাধিকার কর্মী ও মুসলিম নেতারা। ফ্রান্সের অসাম্প্রদায়িক মূল্যবোধের পক্ষে কথা বলেন তারা। পার্লামেন্টে কট্টর ডানপন্থীদের সংখ্যাগরিষ্ঠতা ঠেকাতে সবাইকে ন্যাশনাল র্যালির বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানান মুসলিম নেতারা। ন্যাশনাল র্যালির প্রকল্প ও ভাষা পুরোটাই মুসলিম বিরোধী, তাই সেটি এক ধরনের ভীতি তৈরি করেছে। আমরা তাদের চ্যালেঞ্জ জানাতে চাই, সেজন্যই এখানে জড়ো হয়েছি। বর্ণবাদ, অভিবাসী বিরোধী মনোভাব, অসহিষ্ণুতা এবং যা ফ্রান্সের সত্যিকারের ইতিহাস ও বর্তমানকে অস্বীকার করছে তার বিরুদ্ধে দাঁড়াতে হবে। যে যেই ধর্ম বা বিশ্বাসের হোক, দ্বিতীয় ধাপের ভোটে যেন ফরাসি মূল্যবোধের প্রতিফলন ঘটে। ইউরোপের সবচেয়ে বড় মুসলিম কমিউনিটি রয়েছে ফ্রান্সে। দেশটির মোট জনগোষ্ঠীর 8% ইসলাম ধর্মাবলম্বী। কট্টরপন্থীদের উত্থানে হতাশার সুর দীর্ঘদিন ধরে ফ্রান্সে বসবাসকারী মুসলিমদের কণ্ঠে। আমরা রাজনীতি করতে আসিনি, এখানে বহু বছর কাজ করেছি, অবসরে গিয়েছি। আমরা বিদ্বেষের শিকার হতে চাই না, বৈষম্য চাই না। ন্যাশনাল র্যালির বিজয় হবে ভয়ঙ্কর। তারা আমাদের পরস্পরের বিরুদ্ধে দাঁড় করাতে চায়, অথচ আমরা সবাই ভাই বোনের মতো শান্তিতে বসবাস করি, আর এটাই বজায় রাখতে চাই। কট্টর ডানপন্থীদের বিজয় খুব নেতিবাচক হবে। আমি জানি না তারা কোন আইন প্রণয়ন করবে। তাদের পরিকল্পনা প্রমাণ করে ইসলাম ভীতি রয়েছে। মুসলিমদেরকে তারা ঘৃণা করে। ফ্রান্সের সব সমস্যা সমাধানে ইসলামকে বলির পাঠা বানাতে চায়। গত জুনে ফ্রান্সের মানবাধিকার কমিশন CNCDH প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর বর্ণবাদ ও অভিবাসী বিরোধী মনোভাব বেড়েছে দেশটিতে। গত বছর সেখানে ইহুদি বিদ্বেষী কর্মকাণ্ড বেড়েছে 284%, আর মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ড বেড়েছে 29%। অভিবাসীদের জন্য নেতিবাচক পরিকল্পনা রয়েছে কট্টর ডানপন্থীদের। সীমান্ত আইন কঠোরের পাশাপাশি ফরাসি পাসপোর্ট না থাকলে সামাজিক সুরক্ষার অধিকার পাবে না বাসিন্দারা। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। ঘূর্ণিঝড় বেরিলের প্রভাবে ক্যারিবিয়ান অঞ্চলে নিহতের সংখ্যা বেড়ে 8 জনে দাঁড়িয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন ক্যাটেগরি 4 মাত্রার ঘূর্ণিঝড়টি জ্যামাইকায় অবস্থান করছে। কিংস্টন সহ বিভিন্ন স্থানে প্রায় 100 মাইল গতিতে আঘাত হানে এটি। ক্যারিবিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে ঝড়ের প্রভাবে এরই মধ্যে জ্যামাইকার বিভিন্ন স্থানে বন্যা এবং জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। উড়ে গেছে বিভিন্ন বাড়ির ছাদ, গাছ উপড়ে বন্ধ হয়ে গেছে বিভিন্ন সড়ক। কেইম্যান আইল্যান্ড পার হয় ঘূর্ণিঝড় বেরিল। আঘাত হানবে মেক্সিকোয়। দেশটির উপকূলীয় অঞ্চল ইউকাতানে আঘাত হানবে স্থানীয় সময় শুক্রবার বিকেলের দিকে। এর আগে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সেন্ট ভিনসেন্ট এবং ইউনিয়ন দ্বীপে ব্যাপক তাণ্ডব চালায় বেরিল। ইউনিয়ন দ্বীপের 90% বাড়িঘরই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রবল বন্যায় বিপর্যস্ত ভারতের আসাম রাজ্য। 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন অন্তত 8 জন, নিখোঁজ 3 জন। ক্ষতিগ্রস্ত রাজ্যের 29টি জেলার মানুষ। কয়েকদিনের টানা বৃষ্টিতে ব্রহ্মপুত্র সহ আশপাশের নদীগুলোর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। প্লাবিত হয়েছে বিশাল এলাকা। পানিবন্দী 16 লাখ বাসিন্দা। ডুবে গেছে রাস্তাঘাট, তলিয়েছে শত শত ঘরবাড়ি। চলছে জরুরি বিভাগের উদ্ধার অভিযান। 181টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন প্রায় 26,000 মানুষ। এদিকে বন্যায় তলিয়েছে বিখ্যাত কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। পানিতে ডুবে মৃত্যু হয়েছে অন্তত 11টি প্রাণীর। খরগোশ, জংলি বিড়াল সহ 45টি প্রাণীকে উদ্ধার করেছে বন বিভাগ। পূর্বাভাস, আগামী সপ্তাহ পর্যন্ত চলবে বৃষ্টিপাত। যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো পরিকল্পনা নেই জো বাইডেনের। ডেমোক্র্যাট নেতাদের সাথে বিষয়টি স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাথে রুদ্ধদ্বার আলোচনা হয় বাইডেনের। এরপর 20 জন ডেমোক্র্যাট গভর্নরের সাথে সাক্ষাৎ করেন তিনি। 81 বছর বয়সী বাইডেনের প্রতি সমর্থন জানিয়েছেন তারা। পরবর্তীতে হোয়াইট হাউসও নিশ্চিত করেছে প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়াবেন না তিনি। প্রেসিডেন্সিয়াল বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের কাছে ধরাশায়ী হওয়ার পর থেকেই আলোচনায় বাইডেনের বয়স শিশু। আরও 4 বছর দেশের শাসন ক্ষমতা পরিচালনার সক্ষমতা আছে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। দলের মধ্য থেকেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে চাপ বাড়ছে তার উপর। তার কি সক্ষমতা রয়েছে আমরা সে রেকর্ড ভুলতে পারি না। 4 বছর ধরে মার্কিনীদের জন্য কি করেছেন তা ভোলার কথা নয়। প্রেসিডেন্ট সামনে এগোবেন, নিশ্চয়ই প্রচারণা চালিয়ে যাবেন। এটাই তার ফোকাস। মার্কিন জনগণের জন্য কাজ করে যাবেন তিনি। লড়াইয়ে থাকার বিষয়ে অবস্থান স্পষ্ট তার। ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চল। মঙ্গলবার থামসানের বনে সূত্রপাত হয় আগুনের। শুষ্ক আবহাওয়া এবং তীব্র বাতাসের কারণে দ্রুতই চারপাশে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। বনের কাছাকাছি অবস্থিত আবাসিক এলাকা অরেভিল সহ অন্যান্য শহরগুলোতে ছড়ায় আগুন। মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায় শত শত বাড়িঘর। ধ্বংস হয় 2000 একরের বেশি বনাঞ্চল। আগুনের ভয়াবহতায় ক্ষতিগ্রস্ত শহরগুলোয় অন্তত 26,000 বাসিন্দাকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। জারি করা হয়েছে জরুরি সতর্কতা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। দর্শক, যমুনা ডেস্ক এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।